হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে জানিয়ে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আজকের গল্প দুমোটো বিকেল, পর্ব 8। রাইটার আফনান লারা। এই রিহাবের এত বড় সাহস কে দিয়েছে যে আমার ছেলের শার্টের কলার ধরে হুমকি দেয়? বেয়াদব কোথাকার! তোমার মা বাবা তোমাকে এসব শিখিয়েছে? আমার ছেলে তো তোমাকে একটা টোকাও দেয়নি। কড়া কথা বললে তুমিও কড়া কথা বলতে, তাই বলে গায়ে হাত দিবা তুমি? অসভ্য ছেলে কোথাকার! মা প্লিজ বাদ দাও ওসব। কি বাদ দেব? আর তুইও বলিহারি কোথাকার! কোন মেয়ের জন্য এত দিওয়ানাগিরি দেখাচ্ছিস কী জন্যে? তোর জন্য কি মেয়ের অভাব পড়েছিল? আমার বোনের বড় মেয়ে নিহাত বেস্ট তোর জন্য। ওকে আর তোকে কত মানায়, আর নিহাকে আমারও অনেক ভাল লাগে। তারপরেও কেন তুই এই মেয়েটার পিছে পড়ে আছিস যে তোকে 2 টাকার দামও দেয় না? আর তার পরিবারকে দেখ, তারা তো তোর দিকে তাকাতেও ঘৃণা বোধ করে। তার উপর তার ভাই তো গায়ে হাতই তুলে ফেলে। এমন একটা পরিবারের সাথে তো আমি জীবনেও আত্মীয়তা করব না। দরকার হলে আমার ছেলে আজীবন কুমার থেকে যাবে। স্পর্শ মাথায় হাত দিয়ে বিছানায় বসে আছে। মা আরও যত গালি আছে ওসব ছুঁড়ে মেরে হনহনিয়ে নিজের রুমের দিকে চলে গেলেন। কারণ এখন তার প্রিয় সিরিয়াল আলো ছায়া শুরু হবে। রিহাব গাল ফুলিয়ে দরজার কাছে দাঁড়িয়েছিল এতক্ষণ। রুকসানা বেগমের সব কথা সে শুনেছে। এখন তারও বলতে ইচ্ছে করছে, এতই ভদ্রঘরের ছেলে যখন জেসে আমার বোনকে ডিস্টার্ব করতে আসে কেন? ওই নিহাকে নিয়েই থাকলেই পারে যত সব। এদিকে আঁখি চোরের মতন স্পর্শের বারান্দার এক কোণায় দাঁড়িয়েছিল এতক্ষণ। যা এতদিন ধরে রিহাবকে নিয়ে বিয়ের স্বপ্ন দেখছিল। সে 10-12টা বাচ্চা কাচ্চার স্কুল কলেজের নামও ঠিক করে ফেলেছিল সে। এখন সেটাও ভেঙে চুরমার হয়ে গেল। এরপরে তো মনে হয় না আর রিমদের বাসায় যাওয়া যাবে। রিহাব তো আমাকে পেলে জুতা পিটা করবে। স্পর্শ ভাইয়ের উপরের রাগ আমার উপর দিয়ে ছাড়বে। একটু একটু করে মন জয় করি, আর কদিন বাদেই দুটোই মিলে একটার কলার একটা টেনে আমাকে আগের জায়গায় দিয়ে আসে। আবারও রিহাবকে ইমপ্রেস করতে হবে নতুন করে। তবে এবার কষ্ট হবে একটু। রিহাব অনেক ক্ষেপে আছে। ধুর ধুর, আজ রিম ডিনার করতে আসেনি। তার মন প্রচণ্ড রকম খারাপ। স্পর্শের সাথে সামনাসামনি তাকে কথা বলতেই হবে। এসব ভেবে রিম ওড়না মাথায় জড়িয়ে জানালার কাছে এসে দাঁড়ালো। তারপর বড় করে একটা শ্বাস নিয়ে পর্দা সরালো। স্পর্শের গোটা রুমটা খালি পড়ে আছে, ফ্যানও অফ। মানুষটা গেল কোথায়? সারাদিন এখানে বসে থাকে, আর আজ যখন আমার দরকার পড়লো তখন তিনিও উধাও। রিম অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে। ঠিক রাত 12টায় চোখ খুলল আবার। উঠে এসে স্পর্শের রুমে একবার উকি দিল। তার রুম অন্ধকার, মনে হয় ঘুমিয়ে পড়েছেন। রিম এবার রান্নাঘরে এসে 1 কাপ চা বানালো। কড়া লিকারের চা। মাথা ব্যথা ঠিকঠাক যাবে। রিম চায়ের কাপ হাতে নিয়ে আরেক হাতে টুল নিল। তারপর বারান্দায় এসে দাঁড়িয়ে স্পর্শের বারান্দাটার দিকে এক নজর তাকিয়ে টুলে বসল সে। চায়ে এক চুমুক দিচ্ছে আর বারান্দাটার দিকে তাকাচ্ছে। স্পর্শ ল্যাম্পপোস্টের পিছনে থাকা ব্যান্ডটাতে বসে আছে সেই 11টা থেকে। মায়ের চিৎকার চেঁচামেচি শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে আজ একটু আগেই সে এখানে চলে এসেছে। সাথে করে এনেছে 5টা সিগারেট আর একটা কয়েল। রিমকে দেখে এবার তার মনে হলো কয়েলটা জ্বালানো দরকার। কারণ স্পর্শ যখন রিমকে দেখতে থাকে মুগ্ধ হয়ে, তখন সে কারোর কোনো ডিস্টার্ব পছন্দ করে না, মশারও না। তাই লাইটার দিয়ে কয়েল জ্বালিয়ে একপাশে রেখে গালে হাত দিয়ে সে রিমকে দেখতে থাকলো। মাঝে মাঝে সিগারেটও এক টান দেয় সে। নিস্তব্ধ একটা এলাকা। সবাই যার যার বাসায়, কেউ ঘুমায়, কেউ না জেগে জেগে স্বপ্ন বুনে। রিম চা খাচ্ছে আর স্পর্শ প্রেমে ডুব দিয়ে তার রিমকে দেখা নিয়ে ব্যস্ত পড়ে আছে। কিন্তু সে খেয়াল করলো আজ রিম বারবার তার বারান্দার দিকেই তাকাচ্ছে। ব্যাপারটা ঠিক বুঝলো না সে। আবার ভাবলো হয়তো মা আসার ভয় পাচ্ছে।
মেয়েটা আমাকেও ভয় পায়, আমার মাকেও ভয় পায়। অবশ্য মাকে ভয় পাওয়ার কারণ আছে, কিন্তু আমাকে কেন ভয় পায়? দু একটা ধমক ছাড়া তো আর কিছু করি না। রিম চা শেষ করে এবার একটু কিনারায় দাঁড়িয়ে স্পর্শের বারান্দায় উকি দিল। না, আজ আর এর চাঁদ মুখখানা দেখব না তাহলে। কাল সকালেই না হয় কথা বলবো যা বলার। রিম টুলটা নিয়ে যাওয়ার সময় ওর চোখে গেল সেই ল্যাম্পপোস্টের দিকে, যার পিছনের ভ্যানটা স্পর্শ বসে আছে। স্পর্শ সেই মুহূর্তে লাইটার জ্বালিয়ে তার পঞ্চমতম সিগারেটটা ধরাচ্ছিল। রিম ভ্রু কুঁচকে একটু এগিয়ে গিয়ে সেদিকে দেখতে লাগলো। মনে হলো কিসের জন্য আলো জ্বলল। ওখানে কি কেউ আছে? স্পর্শ যখন দেখলো রিম সরাসরি এদিকেই দেখছে, তার আর বুঝতে বাকি নেই রিম সন্দেহ চোখে দেখছে। না জানি টের পেয়ে যায়। স্পর্শ কিছুটা ভয় পেয়ে যাওয়ায় ওর হাত থেকে ফসকে সিগারেটটা ওর আরেক হাতে গিয়ে পড়ল। কিছুটা পড়েও গেল, তাও স্পর্শ কোনো শব্দ করলো না। চুপচাপ সিগারেটটা আরেক পাশে ফেলে দিল। হাত জ্বলে পড়ে যাচ্ছে, তাও কিছু। সে রিমের দিকে তাকিয়ে ভাবতেছে রিম তাকে চিনল কিনা। রিম চিনল না, টুল নিয়ে চলে গেল। তার মাথায় একবারের জন্য আসেনি যে এই জায়গায় এই সময় স্পর্শ থাকতে পারে। স্পর্শ ল্যাম্পপোস্টের সামনে এসে হাতের দিকে তাকালো। এবার দাগ হয়ে গেছে। তারপর সেটা মুছে সে রিমের বারান্দার দিকে তাকাতে তাকাতে বাসায় ফিরে গেল। পরের দিন সকাল সকাল রিম বারান্দার নিচে এসে হাজির। স্পর্শ শার্ট পরতে পরতে সবে নিচে নেমে রিমের বারান্দার দিকে এক নজর তাকিয়ে তার বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে নিচে এক নজর তাকাতে দেখলো রিম ভ্রু কুঁচকে ওর দিকে তাকিয়েছে। স্পর্শ রীতিমতো অবাক। রিম নিচে, তা ওর সামনে। স্পর্শ মুচকি এসে বলল, কি ব্যাপার, আজ এত কাছ থেকে দেখার সুযোগ করে দিলা? তাও সকাল সকাল। আজ মনে হয় আমার দিনটা ভালো যাবে। রিম এগিয়ে এসে বলল, আপনার সাথে আমার কিছু কথা আছে। কি কথা শুনি? স্পর্শ হাত বাজ করে দাঁড়ালো এবার কথা শোনার জন্য। রিম গোমটা ঠিক করে বলল, আপনি কি চান বলুন তো, একটু খোলাসা করে বলুন। তোমাকে? সিরিয়াসলি জিজ্ঞেস করেছি। ওকে, আমি সিরিয়াসলিই তোমাকে চাই। দেখুন, মজা করার সময় নেই আমার। আপনি কোন সাহসে আমার ভাইয়াকে কড়া কথা বললেন? 14 গোষ্ঠীর ভাগ্য, এসব কেমন কথাবার্তা? তোমার ভাইয়া যে আমার কলার টেনে ধরলো সেটা কিছু না? আপনি কড়া কথা না বললে ভাইয়া এমনটা করতো না। আগে তোমার ভাইয়াই কথা বাড়িয়েছে। আমি তোমাকে কখনো টিজিং করেছি? জাস্ট দুবেলা তোমাকে আমার সামনে 5 মিনিটের জন্য দেখতে চাই আমি। এটা আমার দোষ? হ্যাঁ দোষ। আপনার একটু ভাবা উচিত এসব করে কী লাভ। ভালোবাসার মানুষকে নিজের চোখে প্রাণ ভরে দেখতে পাওয়াতে লাভ লোকসান কী আবার? আবার সেই ফিল্মেই আমি সিরিয়াসলি কথা বলতেছি। স্পর্শ একটু এগিয়ে গেল রিমের দিকে, তারপর ফিসফিস করে বলল, আমিও একটু সিরিয়াস রিম। রিম ডেক গেলে একটু পিছিয়ে গিয়ে বলল, আপনি আর কখনো আমার ভাইয়ের সাথে এমন বিহেভ করবেন না। তোর ভাইয়ের পা ধরলে খুশি হবা? রিম কপালে কুঁচকে বলল, আমি তো বলিনি পা ধরেন। জাস্ট সুন্দর বিহেভ করবেন। দরকার পড়লে কোনো কথা বলারই দরকার নেই, জাস্ট ইগনোর। তাহলে তুমি খুশি? রিম এবার কিছু না বলে চলে যেতে যেতে স্পর্শর হাতের কবজি ধরে ফেলল। রিম চোখ বন্ধ করে থেমে গেছে, হাত কাঁপছে ওর। স্পর্শ সাথে সাথে হাতটা ছেড়ে দিয়ে বলল, আমাকে কি কোনোদিন বলবা না যে আমাকে ভালোবাসো? রিম স্পর্শের দিকে তাকিয়ে বলল, পছন্দই করি না আবার ভালোবাসা? দুটোই করো। জাস্ট বলতে গেলে তোমার ইগোতে লাগে। যাও এখন। কথাটা বলে স্পর্শ মুখ গোমড়া করে আরেকদিকে ফিরে দাঁড়ালো। রিমও মুখ বাঁকিয়ে চলে গেল সোজা বাসার দিকে। স্পর্শ আজ মহাখুশি। রিম কি বলল না বলল তা সে মাথায় নেয়নি। মাথায় নিয়েছে রিম আজ নিচ থেকে ওর সাথে কথা বলল, তাও নিচে নেমে। স্পর্শ বুকে হাত দিয়ে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়েছে। তারপর বাইকের দিকে চেয়ে বলল, জন্টুবাবু রাগ করিস না, একদিন তোকে নিয়ে আমি আর রিম লং ড্রাইভে যাব।
স্পর্শ হাসতে হাসতে বাইকে উঠে বসতে দেখলো বাবা জগিং করতে বেরিয়েছেন মাত্র। স্পর্শকে হঠাৎ এ সময় দেখে তিনি তাচ্ছিল্য করে একটা হাসি দিয়ে বললেন, কি ব্যাপার নবাবজাদা, এই সাত সকালে এখানে দাঁড়িয়ে কি করো? স্পর্শ বাইক থেকে নেমে বলল, আজ আসমা আপা আসবে না, তাই হোটেল থেকে নাস্তা আনতে যাচ্ছিলাম। শেষমেশ তো বাড়ির ছেলেরাই কাজে লাগে। বাবা কোমরে হাত দিয়ে মাথা একটু জাঁকিয়ে বললেন, কবে থেকে এমন দায়িত্ববান হয়ে গেলি? সব সময় আমি বাজার করি, সব সময় দায়িত্ববান ছিলাম, থাকবো। ভালো। কথাটা বলে স্পর্শের বাবা জগিং করতে চলে গেলেন। স্পর্শ গেল বাজারের দিকে। এখানকার মিজান মিয়ার হোটেলে এই সময় নাস্তা পাওয়া যায়। বাবা অফিসে তাড়াতাড়ি যান বলে কাল রাতে রুকসানা বেগম স্পর্শকে বলে রেখেছিল যে সে যেন সকাল সকাল নাস্তা এনে রাখে। স্পর্শ এক প্যাকেট লজেন্স কিনবে ভাবলো রিমের জন্য, কিন্তু সমস্যা হলো ম্যাঙ্গো ফ্লেভার নেই। যা আছে তা হলো স্ট্রবেরি ফ্লেভারের। আখি চকলেট পছন্দ করে না বলে স্পর্শ এক প্যাকেটই নিল। এটা তো রিমও খাবে না, এটা বরং তামিমকেই দেব। তামিম একটা গরুর মতন, প্রিয় খাবার দিলে না করে না, চকলেট জাতীয় যা দেবে তাই সে খাবে। স্পর্শ রিমের বারান্দার কাছে এসে বাইক থামালো। তারপর নিচ থেকে একটা কঙ্কর নিয়ে রিমের বারান্দায় ছুঁড়ে মারল। রিম তখন চুল আঁচড়া ছিল। তার বারান্দায় কঙ্কর মারা মানে এটা স্পর্শেরই কাজ। তাই আর কিছু না ভেবে সে ওড়না মাথায় দিয়ে দরজা খুলে সামনে এসে কিছু বলার আগেই স্পর্শ বলল, ক্যাসিট। রিমও বোকার মতো ওড়না ধরল আর স্পর্শ চকলেটের প্যাকেটটা ছুঁড়ে মেরে দিল। রিম গোলাপি রং দেখে বুঝেছে এটা স্ট্রবেরি ফ্লেভার। তারপর সে বলল, এসব কি, আমাকে চকলেট দিলেন কেন? নিব না এটা আমি, ধরেন এটা। স্পর্শ বাইক থেকে নেমে চলে যেতে যেতে বলল, ওটা তামিমের। রিম থ হয়ে দাঁড়িয়ে আছে। মুহূর্তে হাতে গিফট ধরিয়ে দিয়ে চলে যায়। ফেরতও দেওয়া যায় না। অবশ্য এই লোককে আর রাগানো যাবে না। আবার কি তুলকালাম করে বসবে কে জানে। রিম পিছন ফিরে তাকাতে দেখলো তামিম ঘুম থেকে উঠে এসে চোখ ডলতাছে দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর হাতে সেই পানির বোতল। ক্যাকটাস গাছে দেওয়ার জন্য সে প্রস্তুত। রিম ব্রুকুচকে এগিয়ে এসে বলল, তোকে না বললাম ক্যাকটাস গাছে প্রতিদিন পানি দিতে হয় না? গাছ কতগুলো মরেছে সে হিসেব আছে তোর? বাবা বলেছে গাছে পানি দিলে গাছ দোয়া দেয়। ক্যাকটাস গাছে বেশি পানি দিলে গাছ বদদোয়া দেয়, সেটা বলে নাই? আমি পানি দেবো, তোর সাথে তেরামি করার সময় আমার নেই। নে ধর চকলেট। স্পর্শ ভাইয়া দিছে। কথাটা বলে তামিম পানির বোতল নিচে রেখে চকলেটের প্যাকেটটা বুকে জড়িয়ে ধরল। পারে খালি তোর ইমপ্রেস করতে। আমার ভাই আর বাবাকে ইমপ্রেস করা তার সাধ্যে নেই। মা ভাজি করার জন্য পেঁপে কাটতে কাটতে বললেন, ওদের কথা বাদ দে, তোরে আজ পর্যন্ত ইমপ্রেস করতে পারলো না সেটা বল। পারবেও না, আমি বড় কঠিন জিনিস। তাই তোর দেওয়া গিফট ওর ভয়ে ফেলতে পারিস না, চুপচাপ গ্রহণ করিস। তবে একটা কথা বলতে হয়, জিনিসগুলো বেছে বেছে দেয়। কোয়ালিটি এত ভালো রে, কি বলবো। তুমিই রাখো, আমার প্রয়োজন নেই। তামিম চকলেটের প্যাকেটটা নিয়ে লুকালো। তারপর আবার পানির বোতল নিয়ে ছাদে গেল পানি দিতে। আমি বুঝি না ক্যাকটাস গাছে পানি দিলে মরে যায় কেন। মনে হয় পানি কম দেই আমি। এখন থেকে 2 বোতল করে পানি দেবো, তাহলে মরবে না। এক কাজ করব, প্রতিদিন 2 বার করে দেব। চলবে। গল্পটি ভালো লাগে।